ওয়েলকাম এভরিওয়ান। আইএলস এভলিউশন হাবের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এলাম আইএলস স্পিকিং টেস্টের বেসিক কিছু পয়েন্ট। এখানে আমরা আজকে আলোচনা করব আইএলস এর স্পিকিং টেস্টের কিছু ক্রাইটেরিয়া যা আপনাদের কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর পেতে আপনাদের সহায়তা করতে পারে। তো চলুন এক নজরে দেখে আসা যাক। সো স্পিকিং টেস্ট সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি যে স্পিকিং টেস্ট এটি একটি 10 থেকে 15 মিনিটের পরীক্ষা হয়, যেখানে আইএলস এর তিনটা পার্টে স্পিকিং এর তিনটা পার্টে পরীক্ষা হয়, পার্ট 1, পার্ট 2 এন্ড পার্ট 3। তো মূলত পার্ট 1 এ ইন্ট্রোডাক্টরি এন্ড জেনারেল টাইপের কিছু কোশ্চেন থাকে, যেরকম আপনার নাম, হোয়াট ডু ইউ ওয়ার্ক অর ডু ইউ স্টাডি, আপনার হোম টাউন, এরকম বেসিক কিছু ইন্ট্রোডাক্টরি এন্ড জেনারেল টাইপের কোশ্চেন থাকে। দেন সেখানে এখানে 8 থেকে 10টার মতন কোশ্চেন থাকতে পারে। ফলোড বাই সেকেন্ড পার্টে থাকে হলো কিউ কার্ড, যে কিউ কার্ডে আপনাকে পিপল, প্লেস ওর ইভেন্ট নিয়ে আপনাকে কিছু কথা বলতে হবে। আপনাকে 1 মিনিট প্রিপারেশনের সময় দেওয়া হবে। দেন আপনাকে 2 মিনিটের জন্য সেটার উপরে একটা স্পিচ রেডি করতে হবে, 1 থেকে 2 মিনিট, নট নেসেসারিলি 2 মিনিটই হতে হবে। আর তারপর আপনার পার্ট 3-তে পার্ট 2 রিলেটেড যে টপিকটা ছিল সেটা রিলেটেড কিছু অ্যানালাইটিক্যাল কোয়েশ্চেন আপনাকে জিজ্ঞেস করবে আপনার এক্সামিনার, যেখানে আপনি it will be relevant। যদি আমরা পার্ট 2 তে দেখি, এখানে describe a place that you like to visit, এরকম যদি একটা কিউ কার্ড যদি এসে থাকে পার্ট 2 তে, দেন পার্ট 3 তে আমাদের ট্রাভেল রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকবে, লাইক why do people like to travel, অথবা do you do people like to travel prefer locally or abroad, এরকম। So let me turn on my pointer. Fine, it seems okay. সো পার্ট 1, পার্ট 2 এন্ড পার্ট 3 এটা নিয়ে আমরা একটা ব্রিফ শুরু করলাম, ইন্ট্রোডাক্টরি। সো এখন এই যে পরীক্ষাটা হচ্ছে, তো আপনাকে সেখানে মার্কিং বা আপনি যে ব্যান্ড স্কোরটা আপনি পাচ্ছেন সেটা কিসের উপর বেস করে আপনি পাচ্ছেন, হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া। তো মূলত আপনার অ্যাপিয়ারেন্স, আপনি কিভাবে কথা বলতেছেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ অর এগুলো আসলে জাজ করা হয় না, আপনি কেমন, দ্যাট ডাজন্ট ম্যাটার। আসলে মূলত কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়ার উপর আপনার পুরো আইএলস এর যে স্পিকিং এর যে ব্যান্ড স্কোরটা আসে, 6, 7 or 8, সেটা নির্ভর করে আপনার কিছু ক্রাইটেরিয়ার উপর। তো চলুন সেই ক্রাইটেরিয়া গুলো একটু দেখে আসি আমরা। তো ক্রাইটেরিয়া নাম্বার 1 হচ্ছে 4টা ক্রাইটেরিয়ার মতন মূলত হয়। সে এক নাম্বার ক্রাইটেরিয়া হলো যে লেক্সিক্যাল রিসোর্স, সেকেন্ড ক্রাইটেরিয়া হলো যে আপনার ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স, 3 নাম্বার ক্রাইটেরিয়া হলো গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, এন্ড 4 নাম্বারে প্রোনাউন্সিয়েশন। বেসিক্যালি এই 4টা ক্রাইটেরিয়ার উপরই আপনার যে আপনি যে 10 থেকে 15 মিনিটের আপনার যে স্পিকিং পরীক্ষাটা হবে, সেই পুরো পরীক্ষাটা আপনার এই 4টা ক্রাইটেরিয়া আপনার পুরো স্পিচটা রেকর্ডেড হবে, এবং এই রেকর্ডেডটা শুনেই আপনাকে মূলত জাজমেন্ট গুলো করা হবে। তো এই 4টা ক্রাইটেরিয়া আসলে কি, একটু ব্রিফলি আমরা একটু দেখে আসি। তো আইএলস এর স্পিকিং এর প্রথম যে ক্রাইটেরিয়াটা স্পিকিং টেস্টের, সেটা যদি বলি আমি, লেক্সিক্যাল রিসোর্স ইজ আ ভেরি কমন থিং। লেক্সিক্যাল রিসোর্স বলতেই যেটা বোঝায় সেটা হলো ভোকাবুলারি। সো আপনার রেঞ্জ অফ ভোকাবুলারি আপনার রিচ থাকতে হবে। এখন রেঞ্জ অফ ভোকাবুলারি রিচ থাকা মানে কি, আপনি চাইলে অনেক ভোকাবুলারি পড়তে পারেন, বাট আপনি ভোকাবুলারি পড়লেন কিন্তু আপনি কনটেক্সটে আপনি ডেলিভার করতে পারলেন না, দ্যাট দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স। সো চেষ্টা করতে হবে যে যে কয়টা ভোকাবুলারি আমরা পড়ছি, সেই পড়ার পাশাপাশি সেগুলোর রাইট ইউজ, কনটেক্সট অনুযায়ী সেটার ব্যবহার জানতে হবে। সো এটা আপনি যদি কম পড়ে থাকেন, যদি আপনি ডেলিভার করতে পারেন রাইট মোমেন্টে রাইট টাইমে, দেন দেন ইট উড বি ভেরি মাচ ইফেক্টিভ। তো আপনার ভোকাবুলারি গুলো ইফেক্টিভলি ইউজ করতে হবে জানার পাশাপাশি। দেন আমি যদি বলি যে কলোকেশন, কলোকেশন মূলত কিছু ন্যাচারাল ওয়ার্ড যেগুলো হলো যে দ্যাট আর ইউজ টুগেদার, লাইক আমরা যদি বলি যে you make a decision, you don't do a decision, you, it's heavy rain not a strong rain, so কিছু ওয়ার্ড শব্দ একসাথে ইউজ হয় যেগুলো that sounds right basically, so that's actually the collocation। and এরপর আরেকটা যেটা থাকে যে connotation, connotation মূলত হলো যে কিছু ওয়ার্ড অ্যাপার্ট ফ্রম দেয়ার লিটারালি মিনিং, এটা কিছু ইমোশনাল কানেকশন সেটা বিয়ার করে, লাইক আমরা স্কিনি বা স্লিম দুইটাই কিন্তু একজন থিন পার্সনকে রেফার করছে যে চিকন, বাট আমরা কখন স্কিনিটা ইউজ করি, আমরা স্কিনিটা ইউজ করি যখন লাইক সে একটু রোগ শোকে আক্রান্ত হয়ে গেছে, তখন আমরা বলি যে ইটস হি ইজ আ স্কিনি পার্সন বা এরকম। তো কিন্তু স্লিম ব্যাপারটার সাথে কিন্তু একটা পজিটিভ ভাইব জড়িত, লাইক আমরা সবসময় স্লিম এন্ড ফিট হতে চাই। সো ইটস মোর লাইক বোথ রেফার্স টু দ্য সেম সেম টপিক,
but it has a different emotional connection that I want to refer. So apart from connotation, try to use less common vocabulary যেটা আপনার লেক্সিক্যাল রিসোর্সটাকে আরো বেশি স্ট্রং করবে। আপনি যখন স্পিকিং এ পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 তে কথা বলবেন, তখন আপনি এই যে এইভাবে আপনার গ্রামাটিক্যাল বা ভোকাবুলারি রিসোর্সটাকে আপনারা ইউজ করতে পারেন। দেন আপনি আসলে কিভাবে ইমপ্রুভ করতে পারেন আপনার লেক্সিক্যাল রিসোর্স। তো ইমপ্রুভ করার জন্য যে ইটস ইটস আ ভেরি ওল্ড স্কুল ওয়ে, লাইক আপনি নিউজপেপার, বই পড়তে পারেন যেগুলোতে আপনি ভালো মানে নতুন গ্রামার, নতুন ওয়ার্ড শিখবেন, ওয়ার্ড জানবেন। কিন্তু মানে অ্যাপার্ট ফ্রম নোয়িং আ নিউ ওয়ার্ড, what is more important is the use or the context of that new word. So it is more important, কারণ আপনি ওয়ার্ড জানলেন কিন্তু সেটা ব্যবহার করতে পারলেন না, that doesn't make any sense. I'm repeating it again. So apart from that, আপনি যেটা করতে পারেন যে স্পোর্টস কমেন্ট্রি শুনতে পারেন। এছাড়া আপনার আপনার যে ভোকাবুলারি, একটার জন্য অনেকগুলো সিনোনিম থাকতে পারে একটা শব্দের। তো সিনোনিম গুলোর আপনি একটা গ্রুপ অফ ওয়ার্ড, আপনি একই শব্দের জন্য আপনি একটা গ্রুপ অফ ওয়ার্ড আপনি রেডি রাখতে পারেন। সো দ্যাট উইল হেল্প ইউ আ লট। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, প্লিজ ডোন্ট গিভ আপ। আপনি স্পিক, আপনি ইউ স্পিক অ্যান্ড প্র্যাকটিস মোর, অ্যান্ড দ্যাট উইল হেল্প ইউ টু, কি বলে, আপনার জড়তা কাটাতে আপনাকে অনেক সাহায্য করবে। সো that's the main point of doing good in speaking in IELTS. So moving on to the next criteria of speaking is fluency and coherence. This is a very important topic, important criteria যেটার উপর আপনি জাজ হবেন, যে লাইক ফ্লুয়েন্সি, আপনি কতটুকু ফ্লুয়েন্ট আপনার কথাতে। তো আপনি যখন পার্ট 1 এর পর যখন আপনি পার্ট 2 তে যাবেন, সেই আইএলটিএস এর পার্ট 2 তে যখন আপনাকে কিউ কার্ড দেওয়া হবে, যেখানে আপনাকে 1 থেকে 2 মিনিট আপনাকে বলতে হবে, কথা বলতে হবে। তো তখন যদি আপনি অনেক বেশি ইউ মেক আ ভেরি লং পজ, আপনি বেশি স্টপ হন, বেশি পজ করেন, দেন আপনার ফ্লুয়েন্সিটা বাধাগ্রস্ত হচ্ছে। সো এইটা একটা ইমপ্রেশন করবে। তো আপনি যখন অনেক লম্বা সময় ধরে কথা বলবেন, তো সেক্ষেত্রে আপনাকে যেটা মাথায় রাখতে হবে যে আপনি আপনার আইডিয়াস গুলা লজিক্যালি প্লেস করছেন। ঠিক আছে? দেন আরেকটা ব্যাপার যেটা থাকে যে অ্যাপ্রোপ্রিয়েট সাইন পোস্টিং। হোয়াট ডাজ অ্যাপ্রোপ্রিয়েট সাইন পোস্টিং মিন? অ্যাপ্রোপ্রিয়েট সাইন পোস্টিং ইজ বেসিক্যালি ইটস লাইক এ স্পিকিং গ্লু। মানে আপনি যেগুলো নিয়ে কথা বলছেন তার মাঝখানে এমন কিছু শব্দ যেটা আপনার স্পিচটাকে বেশি শ্রুতি মধুর করে তোলে। লাইক ইট মেক্স ইট অল কানেক্টেড ইন আ থ্রেড। ঠিক আছে? মালার মতো একটা একই সুতায় গেঁথে রাখে। লাইক আপনি যখন একটা কথা বলতেছেন, আপনি কথা বলার মধ্যে আপনি যে কানেক্টিং ওয়ার্ড গুলো, যেমন হাউএভার, ডেসপাইট অর এডিশনালি, দেয়ারফর, এই যে কজ এন্ড ইফেক্ট বলার জন্য দেয়ারফর অর কনসিকুয়েন্টলি, এই যে শব্দগুলো ব্যবহার করবেন, এগুলোকে আপনার মূলত সাইন পোস্টিং বলা হয়। তো এগুলো, এইসব শব্দ ব্যবহারের ফলে আপনার যে এক্সামিনার যে কথা শুনবে, বা সে আপনার ফ্লুয়েন্সিটাকে তাকে আর বেশি জাজ করতে পারবে যে না, ইউ আর ভেরি কোহেরেন্ট, আপনি রিলেটিং করে আপনি কথাগুলো বলতে পারছেন। ঠিক আছে? ফাইনালি আপনি আপনার যে পার্ট 2 এবং ফলোড বাই দ্য পার্ট 3 অফ ইউর স্পিকিং, সেখানে আপনার যে কোয়েশ্চেন গুলো করা হবে সেগুলোকে আপনাকে জাস্টিফাই করতে হবে। আপনার একটা লজিক্যালি অ্যান্সার, একটা জাস্টিফিকেশন থাকবে। আপনি যদি মানে ইললজিক্যাল কিছু অ্যান্সার দেন, সেটা আসলে খুব একটা বেশি অর্থবহ করবে না আপনার প্যারেন্টস করে। অ্যান্ড try to discuss about the issues, and আপনি গেস করার চেষ্টা করবেন যে আসলে অ্যান্সারটা কি হতে পারে। অ্যান্ড যে জিনিসটা একদম করা যাবে না সেটা হলো যে কথার মাঝখানে একটা লম্বা গ্যাপ, পজ দেওয়া যেটা বলি। অ্যান্ড ট্রাই টু অ্যাভয়েড দ্য রিপিটেশন অফ ওয়ার্ড। দুই একটা হলে ক্ষতি নাই, বাট যদি একটা ওয়ার্ড বারবার আসে, দেন এটা আসলে আপনার যে এক্সামিনার, তার আসলে কানে লাগে, সে আসলে অত বেশি অ্যাটেনশনটা সে হারিয়ে ফেলবে। তো যেটা একদমই করা যাবে না ফ্লুয়েন্সির বা কোহেরেন্সির এগুলোর ক্ষেত্রে, সেটা হলো যে আপনার স্পিচ গুলো মেমোরাইজ করা যাবে না। যেটা যদি মেমোরাইজ করে যান আপনি কোনো অ্যান্সার, যেটা আপনার মধ্যে আসলে একটা আননেসেসারি একটা স্ট্রেস ক্রিয়েট করবে, যার ফলে আপনি ওইটাকে মেমোরাইজ করাটা মনে করতে গেলে আপনার ন্যাচারাল ফ্লোটা হারিয়ে যাবে। সো জাস্ট ওয়ান থিং, you try to be natural, then you will be very good at your fluency. And always, when you practice a lot, it will get better with time. So next, আমি যদি মুভ অন করি, সেটা আসে হলো আমার গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসিতে। সো গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি যদি আমি কথাটা বলি, আইএলটিএস এর মূলত যে কোশ্চেন গুলো হয় পার্ট 2 এবং পার্ট 3 তে, পার্ট 1 এও, লাইক ডু ইউ ওয়ার্ক অর স্টাডি,
it basically about your present condition, or sometimes there is a question regarding your past. So এখানে টেন্সের ব্যাপারটা সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে দেখা হয়, যে আপনি যখন কথা বলবেন আপনি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, যে আপনি যে সময়ের সাথে আপনি রিলেভেন্ট করতে হবে সেই ওয়ার্ডগুলো, আপনি যে ওয়ার্ডগুলো ইউজ করছেন, প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার। সো গ্রামাটিক্যাল মিস্টেক ইজ কমন, বাট ওই মিস্টেকটা যাতে আপনার কমিউনিকেশনে বাধা হয়ে না দাঁড়ায় সেটা মূলত দেখতে হবে। হ্যাঁ, দুই একটা মিস্টেক হবে, ইটস ওকে, ফাইন। আপনি যদি ব্যান্ড 7 এর যারা পায় তাদের ওখানেও কিন্তু ক্রাইটেরিয়া দেওয়া আছে যে না, তার কিছুটা গ্রামাটিক্যাল মিস্টেক হয়, বাট সেটা কি হয় না, তার কমিউনিকেশন বা আপনার কোয়েশ্চেন অ্যান্সার বুঝতে পারে না এবং বলতে পারাটার মধ্যে খুব একটা মেজর কোনো বাধা সৃষ্টি করে না। সো ইটস ওকে, গ্রামাটিক্যাল মিস্টেক হইলেও আপনি যদি কন্টিনিউ করতে পারেন, যতটুকু কমিয়ে সেটাকে কন্টিনিউ করতে পারেন, আপনার জন্য বেশি সুবিধা হবে। এন্ড অলওয়েজ প্রেজেন্ট, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স নিয়ে অনেক অনেক বেশি কেয়ারফুল থাকা দরকার। এবং আরেকটা জিনিস যেটা হলো জেন্ডার, অনেকের ক্ষেত্রে সেটা প্রবলেম হয়, লাইক হি অর শি। যখন আপনি কন্টিনিউয়াস বলতে যাবেন তখন দেখা যায় যে আপনি একটু স্ট্রেসের কারণে দেখা যায় যে আপনি জেন্ডার একটু হি শি তে একটু উলটপালট হয়ে যাচ্ছে। সো ট্রাই টু মেক দ্যাট কাউন্ট। আপনি চেষ্টা করবেন যতটুকু ভুল কম করা যায়। এন্ড ফাইনালি যদি আমি আরেকটা ক্রাইটেরিয়াতে আসি, সেটা হলো প্রোনাউন্সিয়েশন। আসলে প্রোনাউন্সিয়েশন হলো যে, লাইক আমাদের তো ইংরেজিটা মাদার টাং না, আমাদের মাতৃভাষা হলো বাংলা। সো আমাদের কথা বলার যে রিদম, কথা বলার যে স্টাইল, তার সাথে ইংরেজির কথা বলার রিদম অবভিয়াসলি ডিফারেন্ট। আমাদের এটা ম্যাচ করাটা টাফ। তো সেক্ষেত্রে আসলে কি করা যায়? সেক্ষেত্রে যেটা করা যায়, আপনার বেশি বেশি শুনতে হবে। আপনি যদি ভালোভাবে বলতে চান, আপনাকে ভালোভাবে শুনতে হবে। আপনার কথা বলার সময় যেমন একটা টার্ম আছে ওয়ার্ড স্ট্রেস। ওয়ার্ড স্ট্রেস ইজ বেসিক্যালি আপনি যখন একটা শব্দ বলবেন, শব্দটার উপর শব্দের কোন পোর্শনে কতটুকু জোর দিচ্ছেন। যদি আমি বলি যে মিস্টেক, হ্যাঁ, মিস্টেকের যে স্টেক, এইটার উপর একটু জোরটা বেশি পড়ছে, এটাকে আমরা ওয়ার্ড স্ট্রেস বলি। এরকম প্রতিটা ওয়ার্ড, লাইক ডেমোক্রেসি, ফটোগ্রাফি, ফটোগ্রাফ। তো এক একটা ওয়ার্ডের এক একটা পোর্শনে এক এক ধরনের স্ট্রেস থাকে। একটা ওয়ার্ডের বিভিন্ন হয় শুরুতে বা শেষের সিলেবেলে একটা স্ট্রেস, ডিফারেন্ট টাইপের স্ট্রেস থাকে, ডিফারেন্ট টাইপের সেই টোনে বলা হয়। যখন আপনি এই টোনটা ধরতে পারবেন তখনই আপনার প্রোনাউন্সিয়েশন গুলো আরো পারফেক্ট হবে। দেন আরেকটা যেটা আসে সেন্টেন্স স্ট্রেস। তো সেন্টেন্স স্ট্রেস ইজ বেসিক্যালি আপনার ইটস লাইক মানে কি বলে, একটা বাক্যে আপনি কোন জিনিসটার উপর প্রাধান্য দিচ্ছেন। লাইক ইফ আই ওয়ার ইউ, আই উড গো বাই দ্য বাস। তো ইউ, বাস, এই যে একটা সেন্টেন্সের মধ্যে আপনি যে কোনো একটা, দুইটা বা তিনটা, চারটা ওয়ার্ডে আপনি যে প্রাধান্য দিচ্ছেন সেটা আপনার প্রোনাউন্সিয়েশন বা আপনার স্পিকিংটাকে আরো বেশি শ্রুতিমধুর করে তুলবে। পরবর্তীতে যদি আসি ইন্টোনেশন বা পিচ। আপনি যখন কথা বলবেন, আপনি যদি একটা সিঙ্গেল পিচে কথা বলেন, হোয়াট ডু ইউ মিন বাই পিচ? পিচ ইজ লাইক আপনার আপস এন্ড ডাউনস হবে ভোকালসে। আপনি যখন কথা বলতে যাবেন কখনো একটু এক্সাইটেড থাকবেন, কখনো একটু লো থাকবেন, ডিম থাকবেন, মানে ইট উইল নট গো ইন আ সেম প্লেস। যদি আপনি সেইম থাকে তখন আপনার যে এক্সামিনার থাকবে, হি অর শি উইল গেট বোর্ড। হ্যাঁ, আপনার কথা শুনে তার অ্যাটেনশন স্প্যানটা তার থাকবে না। আপনি যখন কথার মধ্যে যখন আপনি হাই অ্যান্ড লো পিচ মিলিয়ে কথা বলবেন, লাইক when you're telling a sad story, then one type of pitch. When you are excited, then you will go for the high pitch. You are very excited. So এই ধরনের ইন্টোনেশন পিচ আপনার যে অপর প্রান্তে যে আপনাকে না দেখে আপনার শুধুমাত্র কথা শুনছে, তার জন্য এটা খুব খুব ইম্পর্টেন্ট আপনাকে জাজ করা যে আপনি হাউ ইউ আর স্পিকিং, ঠিক আছে, আপনার প্রোনাউন্সিয়েশন এন্ড এভরিথিং। আর ফাইনালি যেটা বললাম, আসলে মনোটোনাস স্পিচটা অ্যাভয়েড করাটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ। এন্ড ফাইনালি আরেকটা কথা যদি বলি, যে চাঙ্কিং। চাঙ্কিং ইজ বেসিক্যালি লাইক যারা পাবলিক স্পিকিং করে তারা মাঝে মধ্যে এই টার্মটা ইউজ করে থাকে। তো চাঙ্কিংটা কি? চাঙ্কিং ইজ লাইক একটা সেন্টেন্সকে কিছু খন্ড খন্ড করে বলা, লাইক টুডে আই উড লাইক টু ডিসকাস আ কি টপিক উইথ ইউ। এটা কিন্তু একটা বাক্য, কিন্তু এই একটা বাক্যের মধ্যে আমি ছোট ছোট কিছু পজ দিছি। এই পজটা ডাজন্ট মিন দ্যাট যেখানে লং কোনো পজ না। সো এইভাবে আমি যদি আমার একটা বাক্যকে ডেলিভার করি, তো এটা খুব সুবিধা হয় আরেকজনের বুঝতে এবং অ্যাটেনশন স্প্যানটা গ্র্যাব করে রাখতে, এবং আমার বলতেও সুবিধা হয়। সো বেসিক্যালি যেটা করা যেতে পারে এই প্রোনাউন্সিয়েশনটা ইমপ্রুভ করার জন্য, সেটা হলো বেশি বেশি আপনার ইংরেজির লিসেনিংটা শোনা,
আপনার এটা হতে পারে যে যেকোনো রেডিওতে বা নিউজ পোর্টালে বা এখনকার যে যুগে যে পডকাস্ট গুলো হয়, বেশি বেশি পডকাস্ট শোনা এবং শোনার পরে যখন নিজে প্র্যাকটিস করতে যাওয়া হয় তখন এটাকে অবশ্যই রেকর্ড করা। আপনি যদি আপনার নিজের কথাটা রেকর্ড করেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার প্রোনাউন্সিয়েশনটা কতটুকু ঠিক হচ্ছে, আপনার স্পিকিংটা কতটুকু ঠিক হচ্ছে, আপনার গ্রামাটিক্যালে কোথায় ভুল হচ্ছে, কোথায় ভুল হচ্ছে না। ইচ এন্ড এভরিথিং আপনি একটা ওভারঅল একটা আইডিয়া পেয়ে যাবেন। সো বেসিক্যালি এই জিনিসগুলো যদি আপনারা করেন, আপনারা যদি নিজেই নিজেকে সেলফ এভালুয়েট করতে পারেন কিছু কিছু ক্ষেত্রে, হ্যাঁ, গ্রামাটিক্যাল অ্যান্ড প্রোনাউন্সিয়েশন অ্যান্ড লেক্সিক্যাল রিসোর্স এভরিথিং, তাহলে দেখবেন যে আপনার কাঙ্ক্ষিত যে ব্যান্ড স্কোর আপনারা চান স্পিকিং এ, আপনারা সেটা অবশ্যই পেতে পারেন। অ্যান্ড এগুলোর উপর আসলে আইএলটিএস এর যে স্পিকিং হয় সেই স্পিকিংটার জাজমেন্ট, যে ব্যান্ড স্কোরের ক্রাইটেরিয়া এগুলোই। সো থ্যাংকস ফর জয়নিং উইথ আস, উইশ ইউ গুড লাক, বাই।